তো আমাদের পরিবেশ ভূগোলের আলোচনায় আমি চলে যাচ্ছি। পরিবেশ ভূগোলে আমাদের প্রথম টপিক রয়েছে ইকোসিস্টেম। ইকোসিস্টেমের প্রিন্সিপাল কম্পোনেন্ট রয়েছে। ইকোসিস্টেম কনসেপ্টটা আমাদের বিস্তারিত জেনে নিতে হবে। বাস্তুতন্ত্র একটা বড় টপিক। তো যাই হোক, এই বাস্তুতন্ত্রের কতগুলো বিষয় আমরা আলোচনা করব আজকে। ইকোসিস্টেম কনসেপ্টটা, ইকোসিস্টেম কথাটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে ইকো, ইকো শব্দের অর্থ হচ্ছে বাস্তু, যেটা গ্রিক শব্দ ঐকোস থেকে এসেছে, এবং সিস্টেম কথার অর্থ হচ্ছে তন্ত্র বা পদ্ধতি। তো যাই হোক, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্র কথাটি 1935 সালে এজি টান্সলে এই শব্দটিকে প্রথম ব্যবহার করেছিলেন তার ইকোলজি গ্রন্থে। তো ইকোসিস্টেম সম্পর্কে অধ্যয়ন বা পঠন পাঠন সেটাকে ইকোলজি বলা হয়। ইকোসিস্টেম ব্যাপারটা কাকে বলে? ইকোসিস্টেম হচ্ছে তোমার বিভিন্ন যে আমাদের কোন একটা নির্দিষ্ট স্থানে বসবাস করে যে বিভিন্ন জীব সম্প্রদায়, বিশেষ বিভিন্ন প্রজাতি, এবং তার যে অজৈব উপাদানগুলোর মধ্যে একটা পারস্পরিক মেলবন্ধন বা সম্পর্ক গড়ে ওঠে, সেটাকেই বলা হচ্ছে তোমার বাস্তুতন্ত্র। তো যাই হোক, বাস্তুতন্ত্রের আরো বিভিন্ন সংজ্ঞাগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এবারে আমরা যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো রয়েছে এগুলো আলোচনা করব। এখানে আমরা দেখো বাস্তুতন্ত্রের বিভিন্ন সংজ্ঞাগুলো রয়েছে। এজি টান্সলে তিনি বলছেন যে বাস্তুতন্ত্র হচ্ছে একটি ক্রিয়ামূলক একক যেখানে পারিপার্শ্বিক পরিবেশের অন্তর্গত জীবজ অজীবজ উপাদানগুলি পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে। লিন্ডেম্যান 1942 সালে তিনি বলছেন যে কোনো নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে প্রাকৃতিক রাসায়নিক জৈবিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে যদি কোনো প্রণালী সৃষ্টি হয় তাহলে যে কোনো আয়তনেই হোক না কেন সেটাকে বাস্তুতন্ত্র বলা হবে। ওডামের মতে কোনো একটা অঞ্চলে সমগ্র জীবকুল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে একক গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। ইকোসিস্টেম অ্যান্ড ইকোলজি, ইকোলজি হচ্ছে তোমার ইকোলজি শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। ঐকোস মানে হচ্ছে বাসস্থান, লোগোস মানে হচ্ছে অধ্যয়ন। বলা যেতে পারে ইকোলজি যে শব্দটা আর্নেস্ট হেকেল 1866 সালে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল প্রথম ব্যবহার করেছিলেন। ইকোলজির আলোচনার যে বিষয় তার কেন্দ্রে রয়েছে কিন্তু বাস্তুতন্ত্র। বাস্তুবিদ্যার কার্যকরী এককই হচ্ছে বাস্তুতন্ত্র বলা চলে। তো এই যে বাস্তুবিদ্যা বা ইকোলজি, ইকোসিস্টেম সম্পর্কে অধ্যয়ন এবং পঠন পাঠন, এটাই এই শাস্ত্রটাকে কিন্তু আমরা ইকোলজি বলে থাকি। তো টু ব্রাঞ্চেস অফ ইকোলজি, ইকোলজির দুটো ব্রাঞ্চেস রয়েছে, একটা হচ্ছে তোমার অটো ইকোলজি এবং একটা হচ্ছে সিন ইকোলজি। তো অটো ইকোলজি কাকে বলে? অটো ইকোলজি হচ্ছে একটা নির্দিষ্ট প্রজাতির জীব জনসংখ্যা বা একটা নির্দিষ্ট জীব ও তার পরিবেশ সম্পর্কে যে আলোচনা, সেটাকেই বলা হচ্ছে অটো ইকোলজি। আর সিন ইকোলজির ক্ষেত্রে কি করা হয়, নির্দিষ্ট বাসস্থানে বিভিন্ন প্রাণী গোষ্ঠী বা বিভিন্ন যে পপুলেশন রয়েছে তার সমস্ত আলোচনাকে একত্রে বলা যেতে পারে, সমস্ত তার যে সমস্ত জীব সম্প্রদায় বা তার পরিবেশ সমস্ত কিছুর আলোচনাগুলোকে আমরা এগুলোকে সিন ইকোলজি বলে থাকি। অটো ইকোলজি এবং হচ্ছে সিন ইকোলজি। তো এই অটো ইকোলজি এবং সিন ইকোলজির ক্ষেত্রে আমরা বলতে পারি অটো ইকোলজির আলোচনায় একটা প্রজাতি বর্তমান থাকে অটো ইকোলজির আলোচনার ক্ষেত্রে, কিন্তু সিন ইকোলজির যে আলোচনা সেখানে কিন্তু বিভিন্ন প্রজাতিগুলো বর্তমান থাকে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অটো ইকোলজি কিন্তু সিন ইকোলজির উপর কখনোই নির্ভরশীল নয়, কিন্তু সিন ইকোলজির মধ্যে কিন্তু একাধিক এরকম নির্দিষ্ট প্রজাতিগুলো রয়েছে। তো যাই হোক, তাহলে আমরা বলতে পারি যে সিন ইকোলজি যেটা রয়েছে, সিন ইকোলজিটা কিন্তু অটো ইকোলজির উপর নির্ভরশীল বলা যায়। তো ইকোলজি সিন ইকোলজি ব্যাপারটা দেখলাম। এবারে আমরা ইকোসিস্টেমের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রপার্টিস গুলো রয়েছে, দেখো একটা নির্দিষ্ট ক্ষেত্র থাকবে, কতগুলো উপাদানের সময়, অর্থাৎ বলা যেতে পারে একটা নির্দিষ্ট সময়ে বা কালে একটা গড়ে ওঠে, এবং এজন্য এটাকে এই বাস্তুতন্ত্রটাকে আমরা টেম্পোরাল ইউনিট হিসাবে কিন্তু আমরা বিবেচনা করি। ঠিক আছে, জটিল পদ্ধতি বলা চলে এখানে, যেহেতু বিভিন্ন অজৈব উপাদানের সঙ্গে সজীব উপাদানের একটা আন্তঃক্রিয়া চলে সবসময়, সুতরাং এটাকে আমরা জটিল পদ্ধতি বলতে পারি। বাস্তুতন্ত্রটাকে রাখো ওপেন সিস্টেম, মানে বাস্তুতন্ত্রের মধ্যে যে প্রণালীটা ক্রিয়াশীল সেটাকে ওপেন সিস্টেম বলা হয়। তো ওপেন কেন? প্রণালীর মধ্যে পরিবেশের সঙ্গে কিন্তু শক্তি এবং পদার্থ উভয়ের একটা আদান প্রদান চলে, তো তার জন্য কিন্তু এটা ওপেন সিস্টেম বলা হয়, মুক্ত প্রণালী বলা হয়। আর যখন এই পরিবেশের সঙ্গে শক্তি পদার্থের আদান প্রদান যখন করে না, তখন এটাকে ওপেন সিস্টেম না বলে
আইসোলেটেড সিস্টেম বলা হয়। আর ক্লোজ সিস্টেম তখনই হয় যখন শুধুমাত্র শক্তির আদান প্রদান করে কিন্তু পদার্থের আদান প্রদান করে না, তখন সেটাকে ক্লোজ সিস্টেম বা বদ্ধ প্রণালী বলা হয়। তো যাই হোক, বাস্তুতন্ত্র হচ্ছে একটা ওপেন সিস্টেম বা উন্মুক্ত প্রণালী। শক্তির উৎস এখানে সূর্য, উপাদানগুলোর একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, বিভিন্ন নিউট্রিয়েন্ট সাইকেল গুলো রয়েছে, কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল এগুলো রয়েছে। একটা সুসংগঠিত ব্যবস্থা বলা যায় বাস্তুতন্ত্রটাকে, নির্দিষ্ট কাঠামো বিশিষ্ট একটা সুগঠিত অবস্থা বলা চলে। এর কিছু নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধতা রয়েছে, যেমন কোনো প্রজাতির অন্তর্গত জীব নির্দিষ্ট সংখ্যার বেশি কিন্তু তারা অপত্য বা সন্তান সৃষ্টি করতে পারে না বা বাড়াতে পারে না, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ বা বিষয়গুলো রয়েছে। এখানে ইকোসিস্টেমটাকে ওপেন সিস্টেম বললাম, আইসোলেটেড, ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো ওপেন সিস্টেমের ক্ষেত্রে রেট অফ ফরমেশন এবং রেট অফ রিমুভাল অর ব্যাকডাউন, অর্থাৎ বলা চলে যে উৎপাদনের হার এবং তার অপসারণ হার বা বিশ্লেষণ হার দুটো কিন্তু পরস্পর সমান হয় ওপেন সিস্টেমের ক্ষেত্রে। কতগুলি ইনপুট থাকে, শক্তি, পদার্থ, জীবের অভিবাসন, আর আউটপুটের মধ্যে প্রক্রিয়াজাত শক্তি, প্রক্রিয়াজাত বস্তু, পদার্থ, জীবের প্রবাসন, এই বিষয়গুলো থাকে। সুতরাং আমরা ইকোসিস্টেমটাকে একটা ওপেন সিস্টেম হিসাবে কিন্তু আমরা দেখতে পাই। ক্লাসিফিকেশন অফ ইকোসিস্টেম যদি আমরা ভাগ করি, ন্যাচারাল ইকোসিস্টেম, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, দুটো ভাগ রয়েছে। ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম রয়েছে, অর্থাৎ স্থলজ বাস্তুতন্ত্র। এগুলোর মধ্যে রয়েছে ফরেস্ট ইকোসিস্টেম, অরণ্যের বাস্তুতন্ত্র রয়েছে বিভিন্ন অরণ্যে। গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, বিভিন্ন যে তৃণভূমি এলাকাগুলো রয়েছে, যেমন ইউরেশিয়ার স্টেপ, উত্তর আমেরিকার পেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, অস্ট্রেলিয়ার ডাউন্স, এই সমস্ত আফ্রিকার বেল্ট, এই সমস্ত তৃণভূমি অঞ্চলে দেখা যায়। টেম্পারেট গ্রাসল্যান্ড, ট্রপিক্যাল গ্রাসল্যান্ড যেগুলো বললাম তোমার, টেম্পারেট গ্রাসল্যান্ডের মধ্যে স্টেপ, প্রেরি, ডাউন্স এগুলো হবে। আর ট্রপিক্যাল গ্রাসল্যান্ডের মধ্যে সাবানা, ল্যানোস, ক্যাম্পোস, এই সমস্ত তৃণভূমির যে বাস্তুতন্ত্রগুলো রয়েছে। তারপরে রয়েছে ডিজার্ট ইকোসিস্টেম, অর্থাৎ মরুভূমির বাস্তুতন্ত্র। কম ডিজার্ট ইকোসিস্টেম, উষ্ণ মরুভূমি যেগুলো রয়েছে, যেমন সাহারা, কালাহারি, আটাকামা, সোনেরান, থর মরুভূমি, এই সমস্ত রয়েছে। টেম্পারেট ডিজার্ট ইকোসিস্টেম, অর্থাৎ নাতিশীতোষ্ণ মরুভূমি যেগুলো রয়েছে, গোবি, প্যাটাগোনি, এই সমস্তগুলো রয়েছে। টুন্ড্রা ইকোসিস্টেম, মাউন্টেন ইকোসিস্টেম, আলাদা আলাদা জায়গাতে এগুলো গড়ে উঠছে, এগুলো সবই হচ্ছে স্থলজ ইকোসিস্টেম বলা চলে। এরপরে রয়েছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ বাস্তুতন্ত্র, এগুলোর মধ্যে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম বা মানে যে স্বাদু জলের যে বাস্তুতন্ত্রটা রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে লেটিক এবং লেটিক প্রবাহমান জলের বাস্তুতন্ত্র, সেটাকে আমরা লেটিক ইকোসিস্টেম বলে থাকি। প্রবাহমান জল যেখানে রয়েছে, যেমন নদী, খাল, এই সমস্ত জলের যে বাস্তুতন্ত্র। আর লেন্টিক ইকোসিস্টেম বলতে তোমার স্থির জলের বাস্তুতন্ত্র, যেমন পুকুর, ডোবা, তোমার হ্রদ, এই সমস্ত হচ্ছে লেন্টিক, ঠিক আছে। আর লোটিক কথার অর্থ হচ্ছে তোমার প্রবাহমান জলের যে বাস্তুতন্ত্র, লোটিক ইকোসিস্টেম। এই দুটো জিনিস মনে রাখবে আর কি। তারপরে রয়েছে মেরিন ওয়াটার ইকোসিস্টেম, এগুলোর মধ্যে রয়েছে বেন্থিকটা হচ্ছে তোমার গভীর সমুদ্রের যে বাস্তুতন্ত্র, সেটা হচ্ছে বেন্থিক ইকোসিস্টেম। পিলেজিক, যেটা উন্মুক্ত সমুদ্রের বাস্তুতন্ত্র, সেটা হচ্ছে পিলেজিক। নেরিটিকটা হচ্ছে তোমার অগভীর সমুদ্রের যে নোনা জলের বাস্তুতন্ত্র, সেটাকে বলে নেরিটিক, ঠিক আছে। আর কোরাল রিফ ইকোসিস্টেম, যেখানে প্রবাল প্রাচীর অধ্যুষিত যে বাস্তুতন্ত্র, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, গ্রেট ব্যারিয়ার রিফ। তারপরে যেটা রয়েছে মিক্সড ওয়াটার ইকোসিস্টেম, মিশ্র জলের বাস্তুতন্ত্র, যেমন নদীর খাড়ি মানে জায়গায় বা ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র যেটা থাকে, ওটা হচ্ছে মিক্সড ওয়াটার, যেখানে নদী সমুদ্র একটা মিক্স থাকে। তো যাই হোক, তারপরে রয়েছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, এগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের মধ্যে টেরেস্ট্রিয়াল আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, যেমন কৃষিক্ষেত্রে, আবৃত জমিতে, বা বাগান, গ্রাম, শহরের বাস্তুতন্ত্র, এরকম লক্ষ্য করা যায়। অ্যাকোয়াটিক আর্টিফিশিয়াল বলতে যে বিভিন্ন যে কৃত্রিম যে জলাধার নির্ধারণ করা হয়, যেমন কোনো বাঁধ, জলাধার তৈরি করা হয়, নির্মিত পুকুর, তার যে বাস্তুতন্ত্রগুলো, এগুলো অ্যাকোয়াটিক আর্টিফিশিয়াল ইকোসিস্টেম বলা যেতে পারে।
এই টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম ফরেস্ট ইকোসিস্টেমের ক্ষেত্রে সবুজ উদ্ভিদ, হরিণ, খরগোশ, হায়না, শিয়াল, বাঘ, সিংহ এইভাবে করে এগিয়ে যাবে খাদ্য শৃঙ্খলটা। বিভিন্ন ধরনের ফরেস্ট ইকোসিস্টেম, এগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, পন্ড ইকোসিস্টেমের ক্ষেত্রে উদ্ভিদ, প্লাঙ্কটন বা শ্যাওলা, সেটা থেকে প্রাণী, প্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, মাছরাঙা, বক, পানকড়ি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। পুকুরের ইকোসিস্টেমের ক্ষেত্রে আমরা কতগুলো বিষয় দেখি, যেমন লিটোরাল জোন যেটা রয়েছে, এটা সম্পূর্ণ আলোকযুক্ত তীরবর্তী অগভীর যে জলাশয় অঞ্চল যেখানে আলোক পৌঁছাতে পারে, সেটাকে আমরা লিটোরাল জোন বলতে পারি। আর লিমনেটিক যে জোনটা রয়েছে, লিমনেটিক জোনটা হচ্ছে তোমার উন্মুক্ত জলাশয়ের যে সমস্ত অঞ্চলে সক্রিয় পরিমাণে আলোক প্রবেশ করে, এখানে বিভিন্ন প্লাঙ্কটন এই সমস্ত কিছু জন্মাবে। আর সম্পূর্ণ আলোকযুক্ত অঞ্চল, এখানে আলোক প্রবেশ করার কোনো ব্যাপার নেই, সেটা হচ্ছে লিটোরাল। লিমনেটিকের ক্ষেত্রে মানে যেখানে জলাশয়ের মধ্যে যে অংশ পর্যন্ত আলোক প্রবেশ করতে পারবে সেই অংশ পর্যন্ত যেটা হয়। আর প্রোফান্ডাল যে জোনটা রয়েছে, এখানে কোনো আলোক প্রবেশ করবে না, তো তার জন্য এখানে আলোক পৌঁছায় না বলে কোনো জীব এখানে কিন্তু জন্মাতে পারবে না। সুতরাং এই প্রোফান্ডাল জোনটা আমরা ইনকমপ্লিট ইকোসিস্টেম বা অসম্পূর্ণ বাস্তুতন্ত্র এই অঞ্চলটাকে আমরা বলতে পারি। লিটোরাল ওটা একটু বলুন না একবার। আচ্ছা, আমরা লিটোরাল যে বাস্তুতন্ত্রটা যেটা দেখলাম, লিটোরাল বলতে ডাইরেক্ট সূর্যরশ্মি পাচ্ছে এরকম জায়গাতে, মানে একদম পুকুরের একদম প্রান্ত দেশে, যেখানে একদম জলস্থল মানে যেটা মিশেছে আর কি পুকুরের একদম প্রান্ত দেশে, তো সেখানে ডাইরেক্ট সূর্যরশ্মি পাচ্ছে, সেখানে যে বাস্তুতন্ত্রগুলো গড়ে ওঠে আর কি, সেটাই মূলত এই ধরনের বাস্তুতন্ত্র বলা চলে, বিভিন্ন যে উভচর প্রাণীগুলো যেখানে থাকে আর কি। আর লিমনেটিক বলতে অগভীর যে জলটা রয়েছে যেখানে সূর্যরশ্মি প্রবেশ করতে পারে আর কি, সেটা হচ্ছে লিমনেটিক। মানে লিটোরালের ক্ষেত্রে জলের মধ্যে সূর্যালোক প্রবেশের কোনো ব্যাপার নেই, কারণ এটা উন্মুক্ত থাকে, যেটা সম্পূর্ণ আলোকযুক্ত তীরবর্তী যে একদম অঞ্চলটা পুরোপুরি আলোক প্রবেশ করছে। আর লিমনেটিকটা একটু গভীরে আর কি। তারপরে যেটা রয়েছে দেখো, স্ট্রাকচার অফ ইকোসিস্টেম, এগুলোর মধ্যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, কম্পোনেন্ট বলা যেতে পারে এগুলোকে। তো অ্যাবায়োটিক স্ট্রাকচারে যদি আমরা দেখি বা অজীব উপাদানগুলোর মধ্যে অর্থাৎ অজৈব গঠন, অজৈব গঠনের মধ্যে যেমন কার্বন ডাইঅক্সাইড, ফসফরাস, সালফার, যেগুলো বায়োজিওকেমিক্যাল চক্রের মাধ্যমে এটা পরিবেশ থেকে জীবদেহ, জীবদেহ থেকে পরিবেশ, এরকম চক্রাকারে আবর্তনশীল। তারপরে বায়োকেমিক্যাল স্ট্রাকচার বলতে বিভিন্ন যে বায়োকেমিক্যাল যে সমস্ত পদার্থগুলো থাকে, মৃত উদ্ভিদ, প্রাণীর দেহাবশেষ পচে গিয়ে যেগুলো তৈরি করে, যে বিভিন্ন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই সমস্ত জৈব পদার্থ, এবং সেগুলো থেকে যে রাসায়নিক উপাদানগুলো তৈরি হয়, সেগুলোই মূলত বায়োকেমিক্যাল স্ট্রাকচার তৈরি করে বলা চলে। ফিজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ ভৌত গঠন, আলো, বাতাস, জল, মাটি, এগুলো ভৌত গঠন তৈরি করে। বায়োটিক স্ট্রাকচার আমরা অটোট্রফ স্ট্রাকচার বা সবুজী গঠন রয়েছে, এটা দেখছি। সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ দেখতে পাচ্ছ। অটোট্রফের মধ্যে তোমার দুটো ভাগ রয়েছে অটোট্রফের মধ্যে। একটা হচ্ছে তোমার ফটো অটোট্রফ বা আলোক সবুজী, যেগুলো আলোর উপস্থিতিতে খাদ্য প্রস্তুত করতে পারে, আলোক সবুজী, যেমন সবুজ উদ্ভিদ, ফাইটোপ্ল্যাঙ্কটন, শৈবাল, আগাছা, ইউগ্লিনা, ক্রাইসামিয়া। আর কেমো অটোট্রফ যে ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে তোমার রাসায়নিক সবুজী। এরা তোমার রাসায়নিক প্রক্রিয়ায় সরল যৌগকে জটিল যৌগে পরিণত করে, সূর্যালোক ছাড়াই মূলত জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে এরা জটিল পুষ্টি যৌগ প্রস্তুত করে সরল যৌগ থেকে, যেমন তোমার বেগিয়া, টোয়া, সালফার ব্যাকটেরিয়া, এই সমস্ত বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাকগুলো রয়েছে। এবারে দেখো হেটারোট্রফ স্ট্রাকচার বা পরভোজী যে গঠনটা রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে কনজিউমার অর্থাৎ খাদক, ডিকম্পোজার অর্থাৎ বিয়োজক, এই দুটো ভাগ রয়েছে। কনজিউমারের মধ্যে বা খাদকের মধ্যে দেখো, খাদকটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি, খাদ্য খাদকের
যে সম্পর্ক সেটার ভিত্তিতে আমরা মূলত খাদ্যাভ্যাস অনুযায়ী আমরা এইভাবে ভাগ করতে পারি। হার্বিভোর অর্থাৎ তৃণভোজী বা শাকাহারী প্রাণী যারা ঘাস পাতা খায়, মাংসাশী বা কর্নিভোর যারা মাংসাশী প্রাণী, তারপরে রয়েছে অমনিভোর অর্থাৎ সর্বভুক প্রাণী যেমন মানুষ, ভাল্লুক এগুলো রয়েছে। মাংসাশী প্রাণী শুধুমাত্র মাংস খায় যেগুলো, যে সমস্ত প্রাণীগুলো। তারপরে কনজিউমারকে এভাবেও ভাগ করা যেতে পারে, প্রাইমারি কনজিউমার প্রাথমিক খাদক যেগুলো উৎপাদককে ডাইরেক্ট খায়, প্রাথমিক খাদক, খাদককে খেলে কনজিউমার, সেকেন্ডারিকে খেলে টারশিয়ারি কনজিউমার, এরকম রয়েছে। ফাংশন অফ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের কাজগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এনার্জি ক্যাপচার প্রথমত রয়েছে, শক্তির আহরণ, কারণ বাস্তুতন্ত্রের যে প্রাথমিক উৎপাদক যারা রয়েছে তারা কিন্তু সূর্য থেকে যে সৌরশক্তি তারা কিন্তু আহরণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তি রূপে নিজ দিয়ে আবদ্ধ করে, এবং সৌরশক্তির যে পরিমাণ আবদ্ধ করে পরবর্তী ক্ষেত্রে সেটা আবার ব্যবহার হয়, যেটা জিপিপি যেটা আবদ্ধ করে সবুজ উদ্ভিদ, পরবর্তী ক্ষেত্রে সেটা বিভিন্ন খাদ্য স্তরের মধ্যে চলে যায়। ফুড প্রিপারেশন বাই অটোট্রফ অর্থাৎ সবুজই দ্বারা খাদ্যের যে প্রস্তুতি, বিভিন্ন খাদ্য প্রস্তুত করে সবুজ উদ্ভিদরা, তারা সৌরশক্তি, জল, কার্বন ডাইঅক্সাইড এগুলোর সাহায্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট প্রভৃতি জটিল জৈব যৌগ উৎপাদন বা খাদ্য প্রস্তুত করে বলা চলে। এর মধ্যে শর্করা জাতীয় গ্লুকোজ জাতীয় খাবারটা বেশি তৈরি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। তারপরে যেটা রয়েছে ফুড ক্যাপচার বাই কনজিউমার অর্থাৎ উৎপাদক থেকে যে খাদ্যগুলো সেটা ধীরে ধীরে বিভিন্ন কনজিউমার বা খাদকের মধ্যে সেটা চলে যায়। তারপরে যেটা রয়েছে ট্রান্সফার টু ইনঅর্গানিক কম্পোনেন্ট অর্থাৎ বিভিন্ন যে অজৈব উপাদান রয়েছে, অজৈব উপাদানে পরবর্তীতে রূপান্তর হয়ে যায়। এক্ষেত্রে কি হয়, যেমন তোমার রেচন, বর্জন এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে তোমার ওই প্রাণী জগতের বিভিন্ন যে বর্জ্যগুলো সেটা কিন্তু আবার পরিবেশে ফিরে আসে, এবং মৃত উদ্ভিদ প্রাণীর যে বিয়োজন, পচন, গলনের মধ্য দিয়ে নানা যে রূপান্তর ঘটে, এটাই মূলত এর মধ্যে রয়েছে। তো এই উপাদানগুলো কিন্তু পরিবেশে আস্তে আস্তে ফিরে আসে, মাটির সঙ্গে যুক্ত হয়ে যায়। তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিয়োজক দ্বারা সেগুলো বিয়োজিত হয়। ঠিক আছে। তো ফুড প্লান্ট বা ইনঅর্গানিক কম্পোনেন্ট, অজৈব উপাদান যেটা মৃত উদ্ভিদ প্রাণীর যে দেহাবশেষ, সেটা পরবর্তী ক্ষেত্রে বিয়োজকরা আমরা দেখলাম যে মৃত দেহাবশেষের জটিল যৌগগুলোকে ভেঙে সরল যৌগে পরিণত করে, এবং পরবর্তী ক্ষেত্রে যে বিয়োজকরা যে জটিল যৌগটাকে সরল যৌগে ভাঙলো, সেই সরল যৌগগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিবেশ থেকে উদ্ভিদ গোষ্ঠী গ্রহণ করে থাকে। তো যাই হোক, এগুলোই মূলত তোমার বাস্তুতন্ত্রের কাজ বলা চলে। বিভিন্ন টার্মিনোলজি গুলো রয়েছে, এগুলো একটু জেনে নাও, এগুলো থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন হতে পারে। প্রথমত অর্গানিজম বা জীব কাকে বলে? বাস্তুতন্ত্রের সমস্ত প্রাণ আছে যাদের, তাদেরকে আমরা জীব বলতে পারি। সেটা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। ফ্লোরা, ফোনা, কোন একটা বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা বলা হয়, এবং সমস্ত প্রাণী গোষ্ঠীকে ফোনা বলা হয়। স্পেসিস বা জীব প্রজাতি, বাস্তুতন্ত্রের একই বৈশিষ্ট্যযুক্ত যে জীবগুলো রয়েছে তাদেরকে আমরা স্পেসিস বা জীব প্রজাতি বলতে পারি। বায়োটা কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানে সকল প্রজাতির জীবকে একত্রে বলা হচ্ছে বায়োটা। পপুলেশন বা জীব জনসংখ্যা কাকে বলে? বাস্তুতন্ত্রে একই প্রজাতিযুক্ত সমস্ত জীবকে একসঙ্গে জীব জনসংখ্যা বলে। কমিউনিটি বা জীব সম্প্রদায় বা জীব গোষ্ঠী কাকে বলে? বাস্তুতন্ত্রে নির্দিষ্ট বসতি অঞ্চলে বসবাসকারী পরস্পর সম্পর্কযুক্ত সমস্ত যে জীব জনসংখ্যা রয়েছে সেগুলোকে একসাথে জীব সম্প্রদায় বা জীব গোষ্ঠী বলা হয়ে থাকে। তারপরে সমস্ত জীবের মধ্যে যে বৈচিত্র্য জিনগত হতে পারে, গোষ্ঠী ভিত্তিক হতে পারে, বা বাস্তুতান্ত্রিক হতে পারে। সমস্ত দিক থেকে যে বিভিন্নতা লক্ষ্য করা যায় সেটাকে জীব বৈচিত্র্য বলা হয়। তারপরে রয়েছে বায়োমাস অর্থাৎ জীবভর। কোন নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক পরিবেশে কোন নির্দিষ্ট সময়ের সাপেক্ষে সমস্ত প্রজাতির জীবের যে মোট শুষ্ক ওজন, অর্থাৎ জীবিত অবস্থায় ওজন করলে হবে না, ওগুলো ধরো গাছপালাকে আমরা জীবভর নেব, তাহলে গাছপালাকে কেটে পুড়িয়ে শুকিয়ে, মানে গেটে শুকিয়ে ওজন করতে হবে, তাহলেই গাছপালা জীবভর পাওয়া যাবে। তারপরে রয়েছে স্ট্যান্ডিং ক্রপ। স্ট্যান্ডিং ক্রপ বলতে বাস্তুতন্ত্রের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে সেটাকে আমরা স্ট্যান্ডিং ক্রপ বলে থাকি। এটাকে ক্যালোরি মান দ্বারা প্রকাশ করা হয়। তারপরে ইকোলজিক্যাল নিডস,
ইকোলজিক্যাল নিচ ব্যাপারটা হচ্ছে প্রাণীর পুষ্টি লাভের নির্দিষ্ট এলাকা, সেটাকেই ইকোলজিক্যাল নিচ বলা হয়। মানে কোনো একটা নির্দিষ্ট এলাকা থেকে তোমার উৎপাদক, খাদক, বিয়োজকরা খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন পুষ্টি স্তরে অবস্থান করে আমরা জানি। তো বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীরা একটা নির্দিষ্ট এলাকা থেকে খাদ্য সংগ্রহ করে বা পুষ্টি সংগ্রহ করে। এই পুষ্টি সংগ্রহের বা খাদ্য সংগ্রহের যে এলাকা প্রাণী উদ্ভিদের, সেটাকে আমরা ইকোলজিক্যাল নিচ। তারপরে রয়েছে ন্যাচারাল হ্যাবিটেট, অর্থাৎ প্রাকৃতিক বাসস্থান বা প্রাকৃতিক বাসভূমি। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অনুকূল পরিবেশে জীব সম্প্রদায়গুলো পরস্পরের মধ্যে আন্তঃসম্পর্ক করে দলবেঁধে অবস্থান করে, সেই স্থানগুলোকে কিন্তু জীব প্রজাতির একটা আবাসস্থল, প্রাকৃতিক আবাসস্থল বা বাসস্থান বা প্রাকৃতিক বাসভূমি বা ন্যাচারাল হ্যাবিটেট বলে থাকি। তারপরে রয়েছে একটা বায়োমের মধ্যে অনেক ছোট বড় বাস্তুতন্ত্র থাকে আমরা জানি। এবার একটা বাস্তুতন্ত্র আরেকটা বাস্তুতন্ত্র যে ট্রান্সফার হয়ে গেছে, এই দুটোর মধ্যে কিন্তু কোনো সুনির্দিষ্ট সীমারেখা বা বিভাজন রেখা থাকে না। পাশাপাশি দুটো বাস্তুতন্ত্র একটা নির্দিষ্ট স্থানে মিশে যায়, দেখা যায় যে ওই অঞ্চলটাতে দুটো বাস্তুতন্ত্রেরই কিছু না কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এটাকেই আমরা কিন্তু ইকোটোন আমরা। এখানে একটা ইকোটোনের উদাহরণ দেখো, নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের বায়ুম উষ্ণ মরুভূমি বায়ুমের মাঝখানে এরকম সাবানা রয়েছে। এখানে উপকূলের ইকোটোনের মধ্যে সমুদ্রের বাস্তুতন্ত্র, স্থলভাগের বাস্তুতন্ত্রের মধ্যে এরকম একটা উপকূলের বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, এরকম ইকোটোন গুলো রয়েছে। তারপরে যেটা রয়েছে বায়ুম। বায়ুম কাকে বলে? বায়ুমটা হচ্ছে কোনো সুবিশাল জলবায়ু অঞ্চলের অবস্থিত যে অজৈব জড় উপাদানগুলোর সঙ্গে যে সেই অঞ্চলের উদ্ভিদ প্রাণীগুলোর যে মিথস্ক্রিয়া ফলে যে বাস্তুতন্ত্রটা গড়ে ওঠে, মূলত সেটাকে আমরা কিন্তু বায়োম বলতে পারি। কারণ বায়োম হচ্ছে একটা জীবমণ্ডলের একাধিক বায়োমের সমন্বয়ে কিন্তু জীবমণ্ডলটা গঠিত হয়, এবং বায়োমের মধ্যে এক বা একাধিক বাস্তুতন্ত্র থাকতে পারে। তারপরে যে রয়েছে ইকোক্লাইন, দুটো বাস্তুতন্ত্রের মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে, টোন যে ব্যাপারটা রয়েছে, ইকোটোনের যে ঢালটা আর কি, যে পরিবর্তন বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায়ের একটা চেঞ্জ হয়ে যাচ্ছে দুটোর মাঝখানে, এই পরিবর্তনের যে ঢাল, সেটাকে আমরা ইকোক্লাইন বলতে পারি। তো এখানে অধিক জীব বৈচিত্র্য দেখা যায়, যেহেতু উভয় অঞ্চলের বৈশিষ্ট্য এখানে রয়েছে, উভয় বাস্তুতন্ত্রের জীব কিন্তু এখানে বাসস্থান করবে। তারপরে যেটা রয়েছে তোমার এজ এফেক্ট, ইকোটোন অঞ্চলে দুটো বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায়ের উল্লেখযোগ্য প্রজাতি ছাড়াও উচ্চ অভিযোজন ক্ষমতা সম্পন্ন একটা নতুন প্রজাতি বা ভিন্ন প্রজাতি দেখা যায়। তো বিস্তীর্ণ অঞ্চলব্যাপী এরূপ প্রজাতির বৈচিত্র্য ঘনত্ব বৃদ্ধির যে ঘটনা, সেটাকেই এস এফেক্ট বলা হয়। এটা পরিবর্তনশীল অঞ্চলে দেখা যায় এবং জীব বৈচিত্র্য খুবই বেশি হয়। এখানে মূলত নতুন ভিন্ন প্রজাতি লক্ষ্য করা যায়, উচ্চ অভিযোজন ক্ষমতা সম্পন্ন। হোমিওস্ট্যাসিস যে ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে কোনো বাস্তুতন্ত্রে যে অজৈব উপাদানগুলো রয়েছে সেগুলোর সঙ্গে জৈব উপাদানগুলোর যে অজৈব উপাদান যেগুলো রয়েছে সেগুলো যখন পরিবর্তন ঘটে আর কি, সেগুলো পরিবর্তনের সাথে সাথে সেখানকার জৈব উপাদানগুলো তাদের যে কার্যকারিতা সেটার একটা পরিবর্তন ঘটায়, এবং পরিবেশের সঙ্গে জৈব উপাদানগুলো একটা সামঞ্জস্য বিধান করে। এটাকেই হোমিওস্ট্যাটিস অবস্থা বা হোমিওস্ট্যাটিস কন্ডিশন বলা হয়। তো তারপরে যেটা রয়েছে দেখো, ইকোসিস। ইকোসিস কাকে বলে? একটা বাস্তুতন্ত্র থেকে অন্য একটা বাস্তুতন্ত্রে আগত জীব যে প্রক্রিয়ায় ধীরে ধীরে অভিযোজিত হয়, সেটাকে ইকোসিস বলে। ধরো কোনো একটা বাস্তুতন্ত্র থেকে কোনো একটা জীব অন্য বাস্তুতন্ত্রে আসলো, এবং সেটা কিন্তু ধীরে ধীরে সেই নতুন বাস্তুতন্ত্রে তাকে অভিযোজিত করতে হবে সেই পরিবেশটাকে, এটাকে ইকোসিস বলা হয়। যেমন বিদেশ থেকে কোনো আমদানিকৃত কার্প শ্রেণীর মাছ, সেটা ভারতের মিষ্টি জলে যদি চাষ করা হয়, যেমন আমেরিকান রুই বা ঘেঁষুর, এই সমস্ত কাপগুলো যদি আমাদের ভারতীয় তোমার দেশীয় ভাবে পদ্ধতিতে চাষ করা হয়, সেটাকে এই ধরনের ইকোসিস বলতে পারি। তারপরে ইকোটাইপ যেটা রয়েছে, ইকোটাইপ ব্যাপারটা কি? ইকোটাইপ হচ্ছে কোনো প্রজাতির জীব সম্প্রদায় বাস্তুতান্ত্রিক কারণে জিনগতভাবে যদি আলাদা হয়, কোনো প্রজাতির জীব সম্প্রদায় বাস্তুতান্ত্রিক কারণে জিনগতভাবে আলাদা হলে সেটাকেই ইকোটাইপ বলা হয়। তো যাই হোক, বাস্তুতন্ত্রের আলোচনা এই পর্যন্তই ছিল। এবারে আমরা পরবর্তী টপিকে আমরা রয়েছে। প্রথমে আমরা এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে তাপ ও শক্তির প্রায় 50 মিলিয়ন ভাগের 1 ভাগ বায়ুমণ্ডলে এসে
পৌঁছায়, বা সূর্যের যে তাপ শক্তি তার 200 কোটি ভাগের 1 ভাগ মূলত বায়ুমণ্ডলে এসে পৌঁছায়। সৌরশক্তিকে সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদনে ব্যবহার করে এবং পরবর্তীতে সবুজ উদ্ভিদের মধ্যে থাকা যে সৌরশক্তিটা রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ থাকে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা বিভিন্ন পুষ্টি স্তরের মধ্যে ধীরে ধীরে পরিবাহিত হয় সেই শক্তিটা। তো যাই হোক, বাস্তুতন্ত্রের সমস্ত সজীব উপাদান কিন্তু এই সৌরশক্তি ব্যবহার করে বলা চলে। ক্যারেক্টারিস্টিক্স অফ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রথমত যেটা রয়েছে মেইন সোর্স, সেটা হচ্ছে সান, অর্থাৎ উৎস হচ্ছে সূর্য, এবং এই শক্তি প্রবাহটা হচ্ছে তোমার ইউনি ডিরেকশনাল, একমুখী প্রবাহ ঘটে। সবুজ উদ্ভিদ থেকে উৎপাদক থেকে ধীরে ধীরে খাদকের মধ্যে চলে যায়, খাদক স্তর থেকে বিয়োজক পর্যন্ত চলে যায়, এবং রিলিজ অফ এনার্জি ইনটু দ্য এনভায়রনমেন্ট, শক্তির মুক্তি ঘটে পরিবেশে, যেমন এই বায়োজিও কেমিক্যালের মাধ্যমে কিন্তু পরিবেশের শক্তিটার মুক্তি ঘটে বলা চলে। এনার্জি ফ্লো ফ্লোজ দ্য ল অফ থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সের সূত্র অনুযায়ী কাজ করে। প্রথম সূত্রে আমরা দেখি যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু শক্তি এক শক্তি আরেক শক্তিতে কনভার্ট হয়ে যায়। আমরা সালোক সংশ্লেষের মাধ্যমে যে রাসায়নিক শক্তি এটা রূপান্তরিত হয়ে যায়, এবং এই রাসায়নিক শক্তিটা কিন্তু খাদক স্তরের মধ্যে সেটা যান্ত্রিক শক্তি, তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তারপরে এনার্জি ফ্লো ইন দ্য বেসিস অফ দ্য ইকোসিস্টেম, অর্থাৎ শক্তি প্রবাহের বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহটাই হচ্ছে বাস্তুতন্ত্রের একটা ভিত্তি হিসাবে কাজ করে থাকে। লিন্ডেম্যানের 10% সূত্র অনুযায়ী 10% কিন্তু আরেকটা ধাপে ধাপে এইভাবে চলে যায়। এখানে 10% লটা এখানে দেওয়া রয়েছে, লিন্ডেম্যানের যে 10% সূত্র। বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান 1942 সালে এই সূত্রটা তিনি দিয়েছিলেন, 10% ল নামে পরিচিত। এর মাধ্যমে খাদ্য শৃঙ্খলের প্রতিটা স্তরে শক্তি হ্রাসের পরিমাণ 10% হয়। মানে এখানে খাদ্য শৃঙ্খলের প্রতি স্তরে 90% শক্তি ব্যবহার করা হয় এবং 10% শক্তি পরবর্তী স্তরে ধীরে ধীরে পৌঁছায়। যেমন একটা হরিণ যদি 1000 গ্রাম সবুজ উদ্ভিদ খায়, তাহলে তার ওই 1000 গ্রামের মাত্র 10% মানে 100 গ্রাম তার দেহ গঠনে কাজে লাগবে। আবার ওই হরিণকে যদি কোনো বাঘ খায়, তাহলে ওই তোমার গ্রামের মধ্যে 10 গ্রাম তার কাজে লাগবে, এরকম বিষয়টা রয়েছে। ডিফাইন্ড স্টেজেস অফ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, অ্যাবজর্পশন অফ এনার্জি, অর্থাৎ শক্তির অর্জন। শক্তির অর্জন, উৎপাদক শক্তিটা অর্জন করে থাকে। যে পরিমাণ শক্তি সূর্য থেকে পৃথিবীতে এসে পৌঁছায় তার খুব সামান্য অংশ কিন্তু সবুজ উদ্ভিদ শোষণ করে থাকে, তার পরিমাণটা হচ্ছে 0.02%। এবং একটা এনার্জি, যে শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে উদ্ভিদ কলায় সঞ্চিত থাকে, যেটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বলি, এবং স্থিতিশক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তর হয়ে যায়। যে পরিমাণ স্থিতিশক্তি ওর মধ্যে নিজেদের রাসায়নিক শক্তিতে কনভার্ট করে আবদ্ধ করে, রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে, সেটাকে আমরা জিপিপি বা গ্রস প্রাইমারি প্রোডাকশন বা মোট প্রাথমিক উৎপাদন বলে থাকি। মোট প্রাথমিক উৎপাদন বা জিপিপি বলে থাকি। সবুজ উদ্ভিদ যে পরিমাণ শক্তি সর্বনিম্ন পুষ্টি স্তর উৎপাদন করে, সেটা হচ্ছে জিপিপি। তো জিপিপি এর শতাংশ যদি দেখি, 50 থেকে 50 নেট প্রাইমারি প্রোডাকশন। প্রাইমারি প্রোডাকশন কাকে বলে? সবুজ উদ্ভিদ মোট যে প্রাথমিক উৎপাদন তার শ্বসন, রেচন এগুলো ব্যবহার করার পর যেটা থাকে সেটা হচ্ছে এনপিপি, অর্থাৎ। আরো কিছু রয়েছে ইউজ অফ এনার্জি, শক্তির ব্যবহার যখন ঘটে, এখানে বিভিন্ন বিষয় জেনে রাখো। প্রথমত আই মানে হচ্ছে তোমার নিট এনার্জি ইনটেক। আই কাকে বলে? বিভিন্ন পুষ্টি স্তরে উপস্থিত খাদকরা যে শক্তিটা অর্জন করে সেটাকেই নিট এনার্জি ইনটেক বা প্রকৃত অর্জিত শক্তি বলে। এবং এই প্রকৃত অর্জিত শক্তি থেকে কিছু পরিমাণ শক্তি উদ্ভিদের বিভিন্ন প্রয়োজনে, এই বিভিন্ন জীবদের বিভিন্ন প্রয়োজনে, যেমন উষ্ণতা নিয়ন্ত্রণ, পরিপাক বিপাক, সমস্ত জীবজগতের বিভিন্ন শারীরবৃত্তীয় যে কাজগুলো রয়েছে, এইগুলোর জন্য যে শক্তিটা ব্যয় হয়,
এটাকে বলা হচ্ছে তোমার রেসপিরেটরি এনার্জি বা শ্বসন শক্তি। তো প্রকৃত শক্তি, প্রাইমারি প্রোডাকশন এবং তোমার রেসপিরেটরি এনার্জি, এই দুটো শক্তির যে পার্থক্য, এটাকেই মূলত পুষ্টিস্তরে অর্জিত শক্তি বলা হয়। তো যাই হোক, তারপরে যেটা রয়েছে এক্সক্রিয়েটরি এনার্জি, অর্থাৎ রেচন শক্তি। প্রকৃত অর্জিত শক্তির মধ্য থেকে যে পরিমাণ শক্তিটা বর্জ্য বা রেচনের পদার্থ হিসেবে বেরিয়ে যায়, সেটাকে এক্সক্রিয়েটরি এনার্জি বা শক্তি বলা হচ্ছে। তারপরে যেটা রয়েছে ডেথ এনার্জি, যেটা ডি দ্বারা প্রকাশ করা হয়। জীবের বার্ধক্য, অসুখ, দুর্ঘটনা, এই সমস্ত কারণে জীবের যদি মৃত্যু ঘটে, তাহলে একটা শক্তির পরিমাণ কমে যাচ্ছে, তাহলে সেটা কি বলা হচ্ছে? ডেথ এনার্জি বা মৃত্যুগত শক্তি। তারপরে রয়েছে ওয়াস্টেজ এনার্জি, অর্থাৎ বিনষ্ট শক্তি, যে পরিমাণ শক্তি কোনো কারণে নষ্ট হয়ে যায়। ওয়াই আকৃতির যে মডেলটা এটা দিয়েছিল বিজ্ঞানী ওডাম 1983 সালে। এখানে বিভিন্ন, এখানে যেমন সূর্য থেকে উৎপাদক শক্তি তৈরি করছে, শক্তি তৈরি করার পর আর মানে এখানে রেসপিরেটরি এনার্জি বা শ্বসন শক্তি হিসাবে এটা বেরিয়ে যাচ্ছে। আবার এদিকে তোমার বেরিয়ে যাচ্ছে ইডিডব্লিউ, অর্থাৎ ই মানে এখানে এক্সক্রিয়েটরি এনার্জি, রেচন শক্তি, ওয়াস্টেজ এনার্জি, এগুলো বেরিয়ে যাওয়ার পরে যে পরিমাণ শক্তি বাকিটা চলে যাচ্ছে। এইভাবে কিন্তু উৎপাদক থেকে আস্তে আস্তে বিভিন্ন খাদক স্তরে 10%, লিন্ডেম্যানের যে 10% ল, সেই অনুযায়ী চলে যাচ্ছে। তাহলে ট্রান্সফার অফ এনার্জি এভাবেই কিন্তু ঘটছে। ফুড চেন, খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল ব্যাপারটা দেখার চেষ্টা। ওডাম বলছেন উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য সম্পর্কের ভিত্তিতে প্রাণী গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তি যে আদান প্রদান ঘটে, সেটাকে খাদ্য শৃঙ্খল বলা হয়। বাস্তুতন্ত্রে একটা পুষ্টি স্তর থেকে আরেকটা পুষ্টি স্তরে খাদ্য শৃঙ্খল চলতে থাকে। ক্যারেক্টারিস্টিক্স অফ ফুড চেন, খাদ্য শৃঙ্খলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে। খাদ্য শৃঙ্খল একটা জটিল প্রক্রিয়া বলা যায়। খাদ্য শৃঙ্খলে ওয়ান ওয়ে ট্রান্সফার অফ এনার্জি, শক্তির একমুখী স্থানান্তর ঘটে, ভিত্তি স্থাপন করে। বিভিন্ন ভাগ থাকে, টপিক লেভেলে ভাগ থাকে। গ্র্যাজুয়ালি ডিক্রিজিং এনার্জি ফ্লো, অর্থাৎ শক্তির পরিমাণ। খাদ্য শৃঙ্খলা একটা অবিচ্ছেদ্য, কারণ খাদ্য শৃঙ্খলে যে কোনো একটা স্তরের যদি বিলোপ ঘটে, তাহলে সমগ্র বাস্তুতন্ত্রের একটা অবলুপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবারে আমরা ডাইরেক্ট ক্লাসিফিকেশনে চলে যাব। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ফুড ইনটেক অর এনার্জি ট্রান্সফার, অর্থাৎ খাদ্য গ্রহণের ধরন বা শক্তির সঞ্চার অনুসারে চারণভূমির খাদ্য শৃঙ্খল বা গ্রেজিন খাদ্য শৃঙ্খল রয়েছে। গ্রেজিন খাদ্য শৃঙ্খল বা চারণভূমির খাদ্য শৃঙ্খল। এটা ফরেস্ট ইকোসিস্টেমের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে স্থলভাগের ক্ষেত্রে, ফরেস্ট ইকোসিস্টেমের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তোমার প্লান্ট থেকে র্যাবিট, র্যাবিট থেকে ফক্স, বা প্লান্ট থেকে ডিয়ার, ডিয়ার থেকে টাইগার, এরকম হতে পারে। গ্রাসল্যান্ডের ক্ষেত্রে গ্রাস, গ্রাস থেকে গ্রাস হপার, ফগ, পিকক, স্নেক, এইভাবে হতে পারে। ওয়ান ওয়াটার জলভাগের ক্ষেত্রে যদি আমরা দেখি, এইভাবে পন্ড ইকোসিস্টেমের ক্ষেত্রে হতে পারে। তারপরে সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ফাইটোপ্লাঙ্কটন থেকে জুপ্লাঙ্কটন, এভাবে হতে পারে। ডেট্রিটাস ফুড চেন, এটাকে বাংলাতে কর্কর খাদ্য শৃঙ্খল বলা হয়। প্লান্ট রিমেন্স বা উদ্ভিদ দেহাবশেষগুলো, সেটা তোমার দ্বারা, সেটা তোমার বিভিন্ন যে বিয়োজক দ্বারা অর্ধবিশ্লিষ্ট যে জৈবাবশেষগুলো থাকে, সেগুলো আস্তে আস্তে কেঁচো, পোকা, কৃমি, এই সমস্ত জৈবাবশেষ ভোজী প্রাণী, যেটাকে আমরা ডেট্রিভোর বলে থাকি, ডেট্রিটাস বা যে সমস্ত জীব বশেষগুলো রয়েছে, ডেট্রিভোরের মাধ্যমে সেটা আস্তে আস্তে বড় প্রাণীর দিকে চলে যায়। তারপরে তোমার ফ্লাই লার্ভা, তারপরে ফ্রগ, স্নেক, পিকক, এইভাবে আস্তে আস্তে বড় প্রাণীতে এইভাবে চলে যাচ্ছে। তারপরে ডিকম্পোজার, যেটা তারপরে রয়েছে কেঁচো, তারপরে রয়েছে কেঁচো থেকে শ্যামা পাখি, শ্যামা পাখি থেকে বাজ পাখি, এরকম বিষয়গুলো রয়েছে। এখন ফুড কনজিউমার রিলেশনশিপ, প্রিডেটর ফুড চেন। প্রিডেটর ফুড চেন বলতে বোঝাচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল। এখানে শিকার ব্যবস্থাকে
বেস করে মূলত হয়। গ্যাস ও পার্কে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, এইভাবে রয়েছে। সাপকে খাচ্ছে বাজ পাখি বা হক। তারপরে রয়েছে প্যারাসাইটিক, এই তোমার প্যারাসিটিক ফুড চেইন বা পরজীবী খাদ্য শৃঙ্খল, যেমন কুকুর থেকে কৃমি, কৃমি থেকে বিয়োজক, এরকমটা হতে পারে। এটা খাদ্য শক্তি, খাদ্যগত সম্পর্কের ভিত্তিতে বৃহৎ পোষক প্রাণী বা হোস্ট থেকে আস্তে আস্তে পরজীবী ক্ষুদ্র প্রাণী পর্যন্ত হয়। তারপরে মৃত জীবিত খাদ্য শৃঙ্খল, এটা মৃত প্রাণীর দেহাবশেষ থেকে শুরু করে হয়, যেমন ছত্রাক, ছত্রাক থেকে ব্যাকটেরিয়া, মৃতজীবী, এগুলো এরকম হচ্ছে আর কি। তো এই ফুড চেইন গুলো একত্রিত হয়ে ফুড জাল, মানে তোমার খাদ্য জাল বা ফুড ওয়েব গঠন করে। এখানে ফুড ওয়েবের একটা উদাহরণ, ফুড ওয়েবের বৈশিষ্ট্যগুলো রয়েছে। এর গঠনটা একাধিক খাদ্য শৃঙ্খল মিলে এটা তৈরি, পরস্পর যে সম্পর্ক, রেসিপ্রোসিটি, পরস্পর আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল মিলেই কিন্তু এটা তৈরি হয়। এটা একটা জটিল পদ্ধতি। খাদ্য শৃঙ্খল যেমন একটা সরল পদ্ধতি, এটা জটিল পদ্ধতি। সমন্বয়ে শক্তির বিভিন্ন একাধিক খাদ্য শৃঙ্খল রয়েছে বলে শক্তির একটা বহুমুখী প্রভাব ঘটে। বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য লক্ষণীয়। একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে যেহেতু প্রবাহ হয়, তাহলে জীব বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য কিন্তু বেশি হবে এই ক্ষেত্রে। ইকোলজিক্যাল ব্যালেন্স, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার একটা সম্ভাবনা থাকবে। বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্ট হওয়ার ক্ষেত্রে কোনো এরকম কোনো সমস্যাগুলো তৈরি হয় না, বিনষ্ট হয় না বলা চলে। গুলোকে এখানে আমরা চিহ্নিতকরণ করতে পারি। এই হচ্ছে বিষয় ফুড চেইন। আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাসে আমরা এনভায়রনমেন্টাল জিওগ্রাফিকের যে টপিক রয়েছে, তারপরে রয়েছে তোমার ফুড চেইন, ফুড ওয়েব, বিষয়গুলো আলোচনা করলাম। সবাই ঠিকঠাক বুঝতে পারলে কিনা একটু বলবে, ক্লাসে যারা রয়েছে, শেষ পর্যন্ত যারা ছিলে ক্লাসে, একটুখানি হ্যাঁ বলো স্যার, বুঝতে তোমরা পেরেছি। বুঝতে পারলে কিনা ঠিকঠাক। ঠিক আছে।